চতুর্থ ধাপে দেশের ১০৭ উপজেলায় চলছে ভোট গ্রহণ। ভোটার উপস্থিতি কিছুটা কম, ৩৯ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। বনানীর আগুনের ঘটনায় ভবনের অবৈধ অংশের মালিক বিএনপি নেতা তাসভিরুল ও জমির মালিক ফারুক গ্রেফতার। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান সহ আরও ২ জনের বিরুদ্ধে মামলা। চট্টগ্রামে বেশিরভাগ ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ ফায়ার সার্ভিসের ছাড়পত্র। প্রশাসনিক জটিলতায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলছে সিডিএ। এবং নদী দখলমুক্ত করার পর চলছে ভরাট অপসারণের কাজ। তুরাগ ফিরবে পুরনো প্রবাহে বলছে বিআইডব্লিউটিএ। অবৈধ হাউজিংগুলোকে উচ্ছেদের পাশাপাশি জরিমানার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। ১০৭টি উপজেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ভোটের মাঠে ৩ স্তরের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। চতুর্থ ধাপে দেশের ১৬টি জেলার ১২৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণের তফসিল ঘোষণা করা হয়। এর মধ্যে সহিংসতা সহ নানা কারণে ৬টিতে ভোট স্থগিত করা হয়। এ ধাপে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচনে আমরা ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসছি। ইভিএম পদ্ধতিতে ভোট দিব। ইভিএম নিয়ে যে মানুষের ভিতরে যে একটা দোয়াশা আছে, আমরা আজকে ইনশাল্লাহ ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে আমাদের সেই দোয়াশা কেটে যাবে। উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রার্থী আমার কাছে গ্রহণযোগ্য, আমি ওই প্রার্থীকেই ভোট দিব। যাদেরকে কাজে কর্মে সব সহযোগিতা পাইছি তাদেরকে আমরা ভোট দিব। সকাল সকাল চলে এসেছি যে ভোটটা দিয়ে আসি, আর এরকম সুস্থ হয় তাহলে তো ভালো লাগবে। কোনো অঘটন নেই এবং আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করতে পারবো। উপজেলা নির্বাচনের খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল। শাফিন, আমি এখন দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থভাবে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া 6টি উপজেলার ৬৭টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে আমরা বিভিন্ন ভোট কেন্দ্রে করেছি, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া শহরের যে কেন্দ্রগুলো আছে, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয়, রামকানাই উচ্চ বিদ্যালয়, আনন্দময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সহ বেশ কয়েকটি কেন্দ্র আমরা ঘুরে দেখেছি। সকাল থেকে কিন্তু সকাল 8টায় একযোগে কিন্তু ভোট গ্রহণ শুরু হলো, কিন্তু সকাল থেকে আমরা ভোটারদের উপস্থিতি প্রতিটি কেন্দ্রে কিন্তু কম দেখেছি। আমরা এই ব্যাপারে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শহরের কেন্দ্রগুলোতে যেহেতু শহরের কেন্দ্রতে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে, তারা আশা প্রকাশ করছেন। পাশাপাশি যে অন্যান্য যে উপজেলাগুলো আছে, বিশেষ করে আখাউড়া, আশুগঞ্জ, নবীনগর, সরাইল এবং নাসিরনগর যে উপজেলাগুলো, সেই উপজেলাতে কিন্তু আমরা জানতে পেরেছি একযোগে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। স্বাভাবিকভাবে যে কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হয়েছে, আমরা শহরের কেন্দ্রগুলোতে বিশেষ করে যে প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা থাকলে কিন্তু শহরের কেন্দ্রগুলোতে তুলনামূলক ভোটার উপস্থিতি অনেকটাই কম। স্বাভাবিকভাবে আমরা যে কেন্দ্রগুলোতে ঘুরে দেখেছি, সেই কেন্দ্রতে আমরা প্রতিটি ভোটারদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদের সাথে কথা বলেছেন এবং যারা ভোট দিতে আসছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যে আমরা যে কেন্দ্রগুলো আছে আশেপাশে, সেই কেন্দ্রগুলো তো আমরা ঘুরে দেখেছি। স্বাভাবিকভাবে কিন্তু ভোটারদের আসলে তেমন কোনো তৎপরতা নেই বলে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখতে পেরেছি। আমরা সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়বে। এছাড়া আমরা যে উপজেলা সদর উপজেলা দাঁড়িয়েছি, সেই উপজেলাতে চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পদে 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার যে 6টি উপজেলার মোট যে 13,42,512 জন ভোটার তাদের প্রার্থী নির্বাচন করবেন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। তো আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থেকে এই ছিল সর্বশেষ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী।
বনানীর আগুনের ঘটনায় ভবনের অবৈধ অংশের মালিক কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি AKM তাজভিরুল ইসলাম ও জমির মালিক SMHI ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে বাড়িধারার বাসা থেকে তাজভিরকে গ্রেফতার করা হয় বলে জানায় গোয়েন্দা পুলিশ। কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাজভির প্রযুক্তি খাতের কোম্পানি কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা। FR টাওয়ারের 21 থেকে 23 তলা পর্যন্ত এই প্রতিষ্ঠানের কার্যালয়। FR টাওয়ার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বও পালন করছিলেন তিনি। আগুনের ঘটনায় বনানী থানার দায়ের করা মামলায় রাত 10:30টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এর কিছুক্ষণ পরই জমির মালিক বুয়েটের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ফারুককে গ্রেফতার করে পুলিশ। আগুনের ঘটনায় বনানী থানায় করা ফৌজদারি মামলার অপর আসামি রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বর্তমানে দেশের বাইরে আছে। রাজধানীর বনানীতে FR টাওয়ারে আগুন লাগার বিষয়ে সেখানে গণশুনানি আজ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাতিলা শারমিন। সেখানকার অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা। শাফিন, এখন বনানীর যে FR টাওয়ারের সামনে যে মানুষের ভিড়টি রয়েছে সেই ভিড়টি আসলে একটু একটু করে বাড়ছে, কারণ এখানে একটি গণশুনানির আহ্বান জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এবং এই গণশুনানিটি শুরু হওয়ার কথা সকাল 10টায় ছিল। এখন পর্যন্ত আসলে কিছু কিছু যে তদন্ত দলের যারা আসলে সংশ্লিষ্ট রয়েছেন, যারা প্রতিনিধি রয়েছেন এই তদন্ত দলের, তারা কিন্তু আসতে শুরু করেছেন। এর আগে আরেকটি তদন্ত দল এসে এখানে পৌঁছেছে, সেটি হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের বিশেষজ্ঞদের সমন্বয়ে রাজুক এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি তদন্ত দল, যে তদন্ত দলটির সদস্য সংখ্যা 6। তারা ভিতরে আছেন, FR টাওয়ারের অবস্থা পর্যবেক্ষণ করছেন এবং তারা যেটি জানিয়েছেন আমাদেরকে যে পর্যবেক্ষণ শেষে বাইরে বেরিয়ে এসে হয়তো গণমাধ্যম কর্মীদের সাথে তারা কথা বলবেন এবং জানাবেন আসলে সেই ক্ষেত্রে কতদূর অগ্রগতির সম্পর্কে তাদের তদন্তের। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তারা আমাদেরকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে এখানে তারা আসলে তদন্তের প্রয়োজনে এসেছেন। সেই প্রয়োজনটি হচ্ছে যে এই ভবনটির অবস্থা আসলে এখন কি পর্যায়ে রয়েছে, এটিকে আদৌ ব্যবহার উপযোগী কিংবা ব্যবহার করা যাবে কিনা, আগুনের ক্ষতিগ্রস্তের পরে আসলে এই ভবনটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে অভিযোগগুলো এই ভবন মালিক বা যারা এই ভবনটি তৈরি করেছেন তাদের বিরুদ্ধে এসেছে সেই জায়গাটিও তারা খতিয়ে দেখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর গণশুনানির ব্যাপারটিতে আরেকবার আসি। গণশুনানির এই যে সাধারণ মানুষকে যে আহ্বান জানানো হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত, যারা ভুক্তভোগী, এমনকি যারা প্রত্যক্ষদর্শী, তাদের অভিজ্ঞতাও আসলে যারা তদন্ত দলে আছে, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত যে 9 সদস্যের তদন্ত কমিটি, তারা আসলে জানতে চাইবে যে আসলে তারা সেই তদন্ত দলটি আসলে খুঁজে বের করবে এই যে আগুনের যে ঘটনা, এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা, যে ঘটনা অসংখ্য প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকে আহত আছেন, সেই ঘটনাটি আসলে কেন ঘটেছিল, আগুনের উৎস, কারণ এবং পরবর্তী করণীয় সম্পর্কে আসলে ওই তদন্তি দলটি একটা তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে। এবং তারা যেটি জানিয়েছেন যে এটা আসলে যারা ভুক্তভোগী তাদের অভিজ্ঞতা ছাড়া সম্ভব নয়, এই কারণেই এই গণশুনানির আয়োজন। শাফিন, মোটামুটি এখানকার পরিস্থিতি সম্পর্কে এই ছিল সর্বশেষ। বনানীতে FR টাওয়ারে আগুন লাগার বিষয়ে সেখানে গণশুনানি চলছে, সেই খবর জানাচ্ছিলেন শাতিলা শারমিন। বহুতল ভবনে অগ্নি নিরাপত্তা যাচাইয়ে আজ থেকে 15 দিন অভিযান চলবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম। আগুনে ক্ষতিগ্রস্ত গুলশান 1 নম্বর DNCC মার্কেট পরিদর্শন করে তিনি একথা জানান। ঢাকার সকল বহুতল ভবনকে আমরা চিহ্নিত করব, কোনটা পরিকল্পনার বাইরে, কোনটায় নিয়ম অনুযায়ী অগ্নি নির্বাপক বা সিঁড়ির ব্যবস্থা বা গ্যারেজের ব্যবস্থা আছে কিনা সেগুলো চিহ্নিত করে এর সঙ্গে যারা জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। সময় সংবাদে আরও থাকছে। কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয়রা, সরকারের সদিচ্ছা থাকলেও প্রত্যাবাসন প্রক্রিয়ার অন্তরায় আন্তর্জাতিক সংস্থা, অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। বন্দরনগরী চট্টগ্রামের 93% বহুতল ভবনের কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। আইন থাকা সত্ত্বেও 97% ভবন ফায়ার সার্ভিসের বসবাসের উপযোগী ছাড়পত্র নেয়নি। আর 41টি বিপণী বিতান এবং 12টি বস্তি রয়েছে চরম অগ্নি ঝুঁকির মধ্যে। ফায়ার সার্ভিসের 1 বছরের জরিপে উঠে এসেছে নগরীর এসব ভয়ঙ্কর তথ্য। আর সিডিএ বলছে
প্রশাসনিক জটিলতার কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না তারা। সাখাওয়াত টিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। গত 1 বছর ধরে নগরীর 41টি ওয়ার্ডকে 8টি জোনে ভাগ করে নানামুখী জরিপ চালিয়ে আসছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। জরিপের সবশেষ তথ্য অনুযায়ী নগরীতে 20,000-এর বেশি বহুতল ভবন থাকলেও তার অধিকাংশের কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা নেই। বিএমডিসি কোড অনুযায়ী বসবাসের ছাড়পত্র নিয়েছে মাত্র 3% বহুতল ভবনের মালিক। অনেকগুলো এখন হাইরাইজ ভবন চট্টগ্রামে আছে, নির্মাণাধীন আছে এবং ব্যবহৃত হচ্ছে, যেগুলোতে অগ্নি নিরাপত্তার ব্যবস্থা নাই বললেই চলে। এদিকে বহুতল ভবনের পাশাপাশি নগরীর 41টি বিপণী বিতান এবং 12টি বস্তিকে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। 3% অগ্নি নিরাপত্তার জন্য মোটামুটি তারা ব্যবস্থা গ্রহণ করেছে, আর 97% অগ্নি ঝুঁকির জন্য তারা এখনো রয়ে গেছে। সিডিএ বলছে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্তে জনবল সংকট ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আমরা একটা তালিকা করি, এই তালিকাটা সিটি কর্পোরেশনে দিই। সিটি কর্পোরেশন প্রক্রিয়া হলো তারাও পারবে না, এটা সুইটকে দিবে বা বুয়েটকে দিবে, তারা বিশেষজ্ঞ দল এসে দেখবে, দেখে বলবে যে আসলে এটা ঝুঁকিপূর্ণ কি না। এটা ওদের সার্টিফাই না করা পর্যন্ত এটা ভাঙার অধিকার আপনার নাই। সবশেষ গত 16 ফেব্রুয়ারি ভোররাতে কর্ণফুলী নদীর তীরবর্তী চাকতাই বস্তিতে আগুনে পুড়ে এক শিশুসহ 8 জনের মৃত্যু হয়। আর 2004 সালে কালুরঘাট এলাকায় একটি গার্মেন্টসে আগুনে অন্তত 60 জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। 60 বর্গ মাইলের এই নগরীতে লোক সংখ্যা 60 লাখের বেশি। সর্বশেষ 1995 সালে এই শহরের মাস্টার প্ল্যান প্রণীত হয়েছিল, কিন্তু সরকারি সংস্থাগুলো এই মাস্টার প্ল্যানকে তাদের নিজেদের মনে না করায় তার একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তবে নগর বিশেষজ্ঞরা বলছেন সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। সুযোগ রয়েছে এই নগরীকে পরিকল্পিত এবং ঝুঁকিমুক্ত হিসেবে গড়ে তোলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গুলশানে ডিএনসিসি মার্কেটে আগুনে পুড়ে গিয়েছে কাঁচা বাজার। সবশেষ অবস্থা জানাতে সেখানে আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। শাফিন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডিএনসিসি কাঁচা বাজারের সামনে এবং আপনি জানেন যে গতকাল এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেখানে ডিএনসিসি কাঁচা বাজারের যে অংশটি ছিল, অর্থাৎ গুলশান 1 নম্বরের যে ডিএনসিসি মার্কেট, সেই মার্কেটের পাশে যে কাঁচা বাজার ছিল, সেই কাঁচা বাজারের সামনে কিন্তু অগ্নিকাণ্ডে 215টি দোকান ক্ষতিগ্রস্ত হয় এবং এই সব দোকানে যে সমস্ত মালামাল ছিল, আংশিক ক্ষতিগ্রস্ত যে সমস্ত মালামাল, সেই সব মালামাল কিন্তু আজকে সকাল থেকে যে সমস্ত দোকানিরা ওই মার্কেটে দোকানদারি করতেন, তারা সেই আংশিক ক্ষতিগ্রস্ত মালামাল নিয়ে তারা কিন্তু এই যে সামনে যে ডিএনসিসি মার্কেটের সামনে যে খোলা চত্বর আছে, সেই চত্বরের সামনে তারা এই পণ্যগুলো বিক্রি করে দিচ্ছে। আপনি জানেন যদিও কাঁচামালের আড়ত ছিল বা কাঁচা বাজার ছিল, যে সমস্ত কাঁচা পণ্য ছিল সেই পণ্যগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। এছাড়াও গৃহস্থালির বিভিন্ন রকমের পণ্য এখানে বিক্রি হতো, যেমন থালা বাসন থেকে শুরু করে আরও কাচের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো বিক্রি করে দিচ্ছেন। অর্থাৎ অনেক দামি পণ্য সেগুলো সস্তায় বিক্রি করে দেওয়া হচ্ছে এবং এখানে এইসব এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা সকাল থেকেই সেই সব পণ্যগুলো কিনে নিচ্ছেন। আপনি জানেন যে এর আগেও কিন্তু 2017 সালে 2রা জানুয়ারিতে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং সেই অগ্নিকাণ্ডের পর কিন্তু এখানে সেই তারপরের থেকে কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি যে গতকাল একটি তদন্ত কমিটি গঠন হয়েছে। সেই তদন্ত কমিটির যে সমস্ত সদস্য তারা কিন্তু এখন পর্যন্ত আজকে এখানে আসেনি। মালিক সমিতির সাথে আমাদের কথা হয়েছে, তারাও কিন্তু তাদের মতো করে এখানে একটি সেল খুলেছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারাও কিন্তু এখানে একটি ক্যাম্প করা হয়েছে এবং এই ক্যাম্পের যে তথ্যটি, যে গতকালই কিন্তু একটি তালিকা করা হয়েছিল যে সমস্ত দোকানিরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের, অর্থাৎ 215টি দোকান আছে মালিক সমিতির সাথে কথা বলে আমরা জানতে পেরেছি এবং এই যে 215 জন ক্ষতিগ্রস্ত আছেন তাদের কি পরিমাণের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি পরিমাণ পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, কি পরিমাণের ছিল, তার একটা আনুমানিক যে হিসেব, সেই হিসেবটি কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে পুলিশের যে কাউন্টার আছে সেই কাউন্টারে এবং সেখান থেকে যে কারণে লিপিবদ্ধ করা হচ্ছে, অর্থাৎ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এটির খসড়া একটি তালিকা প্রস্তুত করা এবং এই তালিকা অনুযায়ী যে সমস্ত ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সেটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো শাফিন, এই ছিল গুলশান কাঁচা বাজারের সামনে থেকে আমার কাছে সবশেষ খবর।
গুলশানের ডিএনসি নদী দখলমুক্ত করার অংশ হিসেবে আলোচিত আমিন মোমিন হাউজিংয়ে এবার ভরাট অপসারণের কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। সংস্থাটির প্রত্যাশা আগামী 1 মাসের মধ্যেই তুরাগে ফিরবে পুরানো প্রবাহে। ধারাবাহিকভাবে সব আবাসন কোম্পানির দখলে থাকা জমি টেকসইভাবে খনন করার কথা জানান নৌপরিবহন সচিব। পরিবেশবিদরা বলছেন, টেকসই উচ্ছেদ নিশ্চিতে দখলদারদের বড় অঙ্কের জরিমানাও করা উচিত। মিজানুর রহমান মিন্টুর তোলা ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রাকিব। ফেব্রুয়ারির শেষ সপ্তাহের ছবি এটি। আকাশ থেকে দেখলে স্পষ্ট বোঝা যায় তুরাগ নদের কতটা জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল এই আমিন মোমেন হাউজিংটি। বিআইডব্লিউটি এর ভাষায় দৈর্ঘ্যে প্রায় 3000 ও প্রস্থে 250 ফুট নদী দখল করে হাউজিংটি তুরাগের একটি চ্যানেলই বন্ধ করে দিয়েছিল। চলমান অভিযানে গত ফেব্রুয়ারিতে উচ্ছেদ শেষে এ মাসের 6 তারিখ থেকে শুরু হয়েছে হারিয়ে যাওয়া চ্যানেলটি ফিরিয়ে আনার কাজ। বিএডব্লিউটিএ জানিয়েছে, আমিন মোমিন হাউজিং এর ভরাট অপসারণে ইতিমধ্যেই নিয়োজিত করা হয়েছে 12টি এক্সকাভেটর। খনন করা হয়েছে প্রায় 1.5 লাখ ঘনমিটার মাটি। এখানে প্রায় 8 লক্ষ ঘনমিটার আমাদের এক্সকাভেশন বা ড্রেজিং করতে হবে। সেই জায়গায় আমরা এখন পর্যন্ত 1.5 লাখ মতো ঘনমিটার আমরা মাটি কেটে ফেলেছি। সব মিলে হিসাব করে এখানে প্রায় 40 ফিটের মতো আমাদের মাটি কাটতে হচ্ছে। 12টা এক্সকাভেটর দিয়ে আমরা এই কাজ চলছে। আগামী 1 মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ এটাকে আমরা প্রবহমান করতে পারবো। আমিন মোমিন হাউজিং এ অপসারণের কর্মযজ্ঞ চললেও ঢাকার চারপাশের নদী দখল করা মধু সিটি, বসিলা হাউজিং, ঢাকা উদ্যান, চন্দ্রিমা হাউজিং কিংবা সিলিকন সিটির মতো হাউজিংগুলোতে উচ্ছেদ হলেও এখনো শুরুই হয়নি খননের কাজ। পরিবেশবিদরা বলছেন, তা না করতে পারলে নদী টেকসইভাবে প্রশস্ত হবে না। মধুমতি সহ অন্যান্য হাউজিং স্টেটগুলোর বিরুদ্ধে শুধু অপসারণ নয়, তাদের বিরুদ্ধে মামলা করার পাশাপাশি এই জমি পুনরুদ্ধার করে নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য যে খরচ, সেই ক্ষতিপূরণ তাদের কাছ থেকে আদায় করার মামলাও করা প্রয়োজন। যন্ত্রপাতি ও লোকবলের কিছু কমতি থাকলেও অবৈধ কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন সচিব। এক্সকাভেটর ড্রেজার মোবিলাইজ করতে হয়, আমাদের ম্যান পাওয়ার মোবিলাইজ করতে হয়। সব আবাসন হাউজিং যেগুলো নদীর মধ্যে করা হয়েছে সবগুলোই উচ্ছেদ করা হবে। আমরা ওয়াকওয়ে, রাস্তা, গার্ডেন এগুলো সব ডেভেলপ করব। নদী দখলমুক্ত করার চলমান উচ্ছেদ অভিযানে সবচেয়ে কার্যকর পদক্ষেপটি নেওয়া হয়েছে এই আমিন মোমিন হাউজিংয়ে। সংশ্লিষ্টরা বলছেন, শেষ পর্যন্ত যদি সফলভাবে খনন করে এখানে নদীর পুরানো প্রবাহ ফিরিয়ে আনা যায়, তাহলে তা হবে দেশের সকল অবৈধ দখলদারদের জন্য কঠোর বার্তা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে নারী শিশু সহ 29 জন উদ্ধার। 3 দালাল আটক। সাগরপথে পাচার করা হচ্ছিল মালয়েশিয়ায়, দাবি কোস্টগার্ডের। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলেশ্বরী নদী থেকে আবারও বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালীরা। বারবার নিষেধ করার পরও বালু উত্তোলন বন্ধ হচ্ছে না। এতে প্রতি বছরই নদীর আশপাশের শত শত ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। অবশ্য জেলা প্রশাসন এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছরের মতো আবারও ধলেশ্বরী নদীতে চলছে বালু উত্তোলনের মহোৎসব। কোনোভাবেই বালু উত্তোলন বন্ধ করছে না স্থানীয় প্রভাবশালীরা। প্রতি বছরে বর্ষা মৌসুম শেষে নদীর পানি শুকিয়ে যাওয়ার পর থেকেই স্থানীয় প্রভাবশালীরা শত শত বাংলা ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন করে বিক্রির মহোৎসব চালায়। এবছরের ব্যতিক্রম ঘটেনি। স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাব খাটিয়ে শত শত বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে তারা। ফলে বর্ষা মৌসুম এলেই নদীর দুই পাশের ঘরবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। অনেকেই ভিটেবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। আমাদের যে আবাদি জমি আছে এগুলা মনে হয় যে ড্রেজারের কারণে গভীর করে কাটে, দেখা যায় বর্ষা আসার সাথে সাথে ডাইবা যায়। এই বাড়িগুলা প্রত্যেক বছর ভাঙা যাইতেছে একমাত্র এই নদী কাটার উদ্দেশ্যে। গরমে তো ভাঙে, ভাঙার পরেও জমি আমাদের জমি ভাঙে। যার কাছে নিষেধ করবেন তারাই তো করবো, তারাই কাজ করতেছে। এটা আপনি নিষিদ্ধ করবেন কার কাছে? পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলনে তাদের কোনো অনুমতি নাই। এটা আমরা অবগত না, এবং কে বা কারা করতেছে আমাদের কোনো অনুমতিও নাই। যত সম্ভব জেলা বালুমহল কমিটিরও কোনো অনুমতি, এটা অবৈধ। পরিদর্শনের জন্য ব্যবস্থা করবো, যদি ওই রকম অবস্থা আমরা এটা সরাসরি ডিসি অফিসকে এটা জানাবো।
জেলা প্রশাসক জানান, সকল নদী থেকেই বালু উত্তোলন বন্ধের নির্দেশ রয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার। বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে। তো তারপরেও আমরা যখনই খবর পাই আমরা নিয়মিত মোবাইল কোড করে থাকি এবং যারা অবৈধভাবে বালু উত্তোলন করে তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নিয়ে থাকি। আমরা জানতে পেরেছি শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। গত বছর বালু উত্তোলনের জন্য 7টি গ্রামের প্রায় শতাধিক বসতবাড়ি এবং ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। দেখছেন সময় সংবাদ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে 1.5 বছরের বেশি সময় ধরে নানামুখী চেষ্টা চললেও তা এখন পর্যন্ত সফল হয়নি। ফলে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপের মুখে নানা সমস্যার মুখোমুখি স্থানীয়রা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সংস্থাগুলো নিজেদের স্বার্থে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে। প্রত্যাবাসন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হবে সেটা জানাতে না পারলেও বাংলাদেশ এজন্য সবসময় প্রস্তুত বলে জানিয়েছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের 25 আগস্ট মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে জাতিগত নিষ্ঠুর দমন নিপীড়নের মুখে রোহিঙ্গারা সাগরে ভেসে নাফ নদী পাড়ি দিয়ে আবার কখনো মাইলের পর মাইল পায়ে হেঁটে পাহাড় ডিঙ্গিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে, যার সংখ্যা এখন নতুন পুরাতন মিলিয়ে 11 লাখে ছাড়িয়েছে। 1 মাস 2 মাস করে গত 1 বছর 7 মাসেরও বেশি সময় ধরে এসব রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ। সরকারের নানামুখী উদ্যোগ এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়লেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর হচ্ছে না। আলোচনা, চুক্তি, তালিকা হস্তান্তর, যাচাই বাছাই সহ রোহিঙ্গাদের প্রতি অনুকম্পা দেখানোর বড় বড় আয়োজনও আছে, কিন্তু মিয়ানমারের নানা অজুহাতে থেমে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গা আসার পর থেকে আমরা কক্সবাজারবাসী খুবই কষ্ট মধ্যে রয়েছি। এনজিওদের কারণে মূলত কক্সবাজারবাসী রোহিঙ্গাদের চাইতে অনেকটা চাপের মধ্যে রয়েছে। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা চলে যাচ্ছি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের সদিচ্ছা থাকলেও আন্তর্জাতিক সংস্থাগুলো নিজেদের স্বার্থে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে বলে দাবি এই নিরাপত্তা বিশ্লেষকের। আন্তর্জাতিক সংস্থাসমূহ শুধু করতেছি হচ্ছে এরকম করলে হবে না। এটা নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে তাদেরকে চেষ্টা চালাতে হবে। প্রত্যাবাসন শুরুর কোনো তথ্য না জানাতে পারলেও বাংলাদেশ এর জন্য সবসময় প্রস্তুত বলে জানান জেলা প্রশাসক। যে ধরনের আইন শৃঙ্খলা বিষয়গুলো দেখা বা অন্যান্য যে সকল বিষয় জেলা প্রশাসন একত্রিয়াধীনে আছে সে সকলগুলো দিতে আমরা প্রস্তুত আছি। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়া ও টেকনাফের প্রায় 4 লাখ মানুষ, আর ধ্বংস হয়েছে 6163 একর বনভূমি। সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারের সেন্ট মার্টিনে ট্রলারে অভিযান চালিয়ে নারী শিশুসহ 29 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। তাদেরকে সাগরপথে মালয়েশিয়ায় পাচার চেষ্টার অভিযোগে 3 দালালকে আটক করা হয়। কোস্টগার্ড জানায়, টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রলারে উঠে মালয়েশিয়াগামীরা পরে সেন্ট মার্টিন উপকূলে দিয়ে যাওয়ার সময় ট্রলারগুলোতে তল্লাশি চালানো হয়। বেশ কয়েকটি ট্রলার থেকে 16 নারী ও 7 শিশুসহ 29 জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা রয়েছে। এছাড়াও পাচারে জড়িত 3 দালালকে আটক করা হয়। পরে সবাইকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। সাগরপথে পাচার রোধে অভিযান ও তল্লাশি অব্যাহত রাখার ঘোষণা কোস্টগার্ডের। দেখছেন সময় সংবাদ। স্ট্যান্ডার্ড চার্টার্ড ট্রেড অ্যাওয়ার্ড পেয়েছে সিটি গ্রুপ সহ দেশের 10টি গ্রুপ। 2017 সালে ব্যাংকের বাণিজ্যে সবচেয়ে বেশি ভূমিকা রাখার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক তাদের গ্রাহকদের এই সম্মাননা দিয়েছে। গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এই সম্মাননা দেওয়া হয়। সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সহ দেশের 10টি প্রতিষ্ঠানের প্রধানকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ট্রানজ্যাকশন ব্যাংকিংয়ের গ্লোবাল হেড লিসা রবিনসন ও ব্যাংকটির বাংলাদেশের প্রধান নির্বাহী নাসের এজাজ বিজয়। এছাড়াও রপ্তানিতে জাতীয় পুরস্কার পাওয়া 3টি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দেওয়া হয়। কক্সবাজারে আলাদা ঘটনায় গুলিতে 3 জন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, বন্দুকযুদ্ধে নিহতরা মাদক ব্যবসায়ী, এর মধ্যে একজন রোহিঙ্গা নারী। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, ইয়াবা বিক্রির খবরে ভোরে টেকনাফের মৌলভীবাজার এলাকায় অভিযানে যায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি করে ইয়াবা ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে ঘটনাস্থলে 2 মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়। পরে তল্লাশি চালিয়ে 6টি এলজি বন্দুক, 18টি তাজা কার্তুজ ও 20,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এদিকে একই সময়ে টেকনাফের দমদমিয়া ওমরখাল এলাকায় অভিযান চালায় বিজিবি। উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি করে মাদক ব্যবসায়ীরা। বিজিবিও পাল্টা গুলি চালায়। এতে এক রোহিঙ্গা নারী মাদক কারবারি
নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে 3টি ধারালো কিরিচ ও 10,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত 3 জনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাত্র 18 বছর বয়সে নগরীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বাসাবাড়িতে 250-এরও বেশি চুরি। বাধা পেলে ভয় দেখানোর জন্য ব্যবহার করে রামদার মতো ধারালো অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র। চুরি থেকে বাদ যায়নি স্কুল, কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানও। চট্টগ্রামে এ ধরনের একটি কিশোর অপরাধী চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। আটকের পর দলের 5 জনই নিজ মুখেই স্বীকার করেছে নানা অপকর্মের কথা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর 16 থানার মধ্যে এমন কোনো এলাকা নেই যেখানে এই কিশোর চোর দলের হাত পড়েনি। প্রথমে টার্গেট নির্ধারণ, তারপর নানা কৌশলে বাসা কিংবা অফিসে প্রবেশ করে চুরি করে নিয়ে আসে মূল্যবান জিনিসপত্র। তবে চুরির টার্গেটের প্রথম দিকে থাকে মোবাইল ফোন ও ল্যাপটপ। একসময় ছোটোখাটো চুরি করলেও গত কয়েক বছর ধরে অন্তত 250 বড় ধরনের চুরির সাথে সম্পৃক্ত থাকার কথা নিজ মুখে স্বীকার করে দলের 2 সদস্য। আমি ছোট থাকতে কি কুলিগিরি করতাম, বোতল ঢুকাইতাম, তারপরে এবার থেকে আস্তে আস্তে কি বড় পর্যায়ে হইতেছি, বড় বড় চুরি যেতেছি। তারপরে কি 5 উঠতেছি, অফিস ভাঙতেছি, তালা ভাঙতেছি, তালা ভাঙে কাজ করতেছি। আমার বয়স এসে 18, আমি প্রায় 200-250 মতো চুরি করছি। তারপরে বিভিন্ন এলাকায় চুরি করছি, 5 চুরি করতাম। তারপরে আমাদের সাথে আরেকজন ছিল, ও জানালা কাটতো, তারপরে ওইখান থেকে ঢুকে তো আমরা মোবাইল টোবাইল নিয়ে আসতাম। মাদারবাড়ি সহ আশপাশের এলাকা থেকে আটক হওয়া এ দলের সদস্যদের দাবি, একসময় তাদের সবাই ভাঙারি কুড়ানোর কাজ করলো, পরবর্তীতে বড় ভাইদের ছত্রছায়ায় চুরির সাথে জড়িয়েছে। বয়স 19, আমি মনে করো 100-150 মতন চুরি করছি। ওরা ডাকলে যায় আর না ডাকলে যায় না। ছোট নর্মাল মোবাইল টোবাইলে দেখা দিল মানে চুরি করতাম। ওদের সাথে মানে কি বন্ধুত্ব আছে একটা বিদায়, যেমন মনে করো আমরা বন্ধু ভাই বেড়াদার। তবে পুলিশের দাবি, মূলত নেশার টাকা জোগাড়ের জন্য এই চক্রের সদস্যরা চুরি করত, আর চুরির কাজে ব্যবহার করে তারা নানা কৌশল। তারা বিভিন্ন সময় 5 দিয়ে উপরে উঠে জানালা খুলে ফেলে। তারা যে কোনো জানালা খুলতে সক্ষম, আর যেখানে লোকজন থাকে না তারা সেখানে কিন্তু গ্রিলটা কেটে ভিতরে ঢুকে প্রবেশ করে মোবাইল, ল্যাপটপ, মূল্যবান জিনিস, স্বর্ণ এগুলো চুরি করে। তারা পারিবারিক চাহিদা এবং তাদের যে নেশার চাহিদা সেটা মেটানোর জন্য তারা মূলত চুরিটা করে আসছে দীর্ঘদিন যাবত। আটককৃত 5 জনের বিরুদ্ধে নগরীর সদরঘাট থানায় অস্ত্র এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ডাবলমুরিং, কোতোয়ালি থানায় আরও 5টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চতুর্থ ধাপে দেশের 107 উপজেলায় চলছে ভোট গ্রহণ। ভোটার উপস্থিতি কিছুটা কম। 39 উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত। বনানীর আগুনের ঘটনায় ভবনের অবৈধ অংশের মালিক বিএনপি নেতা তাসভিরুল ও জমির মালিক ফারুক গ্রেফতার। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান সহ আরও 2 জনের বিরুদ্ধে মামলা। চট্টগ্রামে বেশিরভাগ ভবনে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ ফায়ার সার্ভিসের ছাড়পত্র। প্রশাসনিক জটিলতায় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না বলছে সিডিএ। এবং নদী দখল মুক্ত করার পর চলছে ভরাট অপসারণের কাজ। তুরাগ ফিরবে পুরনো প্রবাহে বলছে বিআইডব্লিউটিএ। অবৈধ হাউজিংগুলো উচ্ছেদের পাশাপাশি জরিমানার পরামর্শ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার্ট স্পেস BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।